নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের ৫টার বিশেষ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আর মাত্র ১৩ দিন বাকি, আর ঠিক ১৩ দিন বাদে এমন একটি দিন আসতে চলেছে যে দিনটি শুধুমাত্র এই রাজ্যের নয়, শুধুমাত্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মানুষ নয়, গোটা পৃথিবীর যেখানে যত বাঙালি আছেন, যত বাংলা ভাষাভাষী আছেন, তারা প্রত্যেকেই স্মরণ করেন এই দিনটিকে। আর গোটা পৃথিবীর কাছে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১শে ফেব্রুয়ারি। সকলেরই নিশ্চয়ই মনে আছে যে প্রত্যেক বছর এই ২১শে ফেব্রুয়ারি দিনটি কতটা ভালোবাসার সঙ্গে পালিত হয়। আড়ম্বর কতটা থাকে সেটা বড় কথা নয়, ভালোবাসাটাই বোধহয় সবচাইতে বড় কথা। আর সেই ভালোবাসার যে ভাষা, সেই ভাষার ওপর এক অন্যরকম আঘাত। অন্যরকম আঘাতটা কীরকম? সেটা হচ্ছে কলকাতার একটি নামজাদা রেস্তোরাঁ, একটি পানশালা, সেখানে নাকি নিষিদ্ধ বাংলা গান গাওয়া কিংবা বাংলা গান বাজানো। এরকমই একটি ঘটনা সম্প্রতি উঠে এলো চোখে, এবং সেখানে থেমে থাকেননি প্রতিবাদীরা। প্রতিবাদ হয়েছে, সোচ্চার হয়েছেন, সরব হয়েছেন প্রতিবাদীরা, এবং সেই প্রতিবাদের ফলস্বরূপ শেষ পর্যন্ত সেই পানশালায় আবারও বাংলা গানের সুর শুনতে পাওয়া গেল। আর এই নিয়েই আমরা আজকে একটু কথা বলবো। কলকাতা শহর, যে কলকাতা শহর বাংলা ভাষার, বাংলা সংস্কৃতির পীঠস্থান, সেখানেই একটি নামজাদা অভিজাত পানশালাতে এবং রেস্তোরাঁতে সেখানে বাংলা গান গাওয়া নিষিদ্ধ। বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতির উপরে এক নতুন কুঠারাঘাত। সেটা নিয়ে কথা বলবো আজ। মাতৃভাষার অধিকার। আমাদের সঙ্গে আজকের আলোচনায়, আজকের ৫টার বিশেষে এই সংক্ষিপ্ত আলোচনায় যোগ দিচ্ছেন আমাদের দুই অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর ইমানুল হক, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, স্বাগত জানাই আপনাকে। আমি দুজনকেই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। তবে আলোচনায় যাওয়ার আগে ঠিক কী ঘটেছিল সেটা একটু আমাদের দর্শকদের দেখিয়ে দেব। কি ঘটেছিল সেদিন? ১৯৫২ সালের ভাষা আন্দোলন আজ অতীত। অনেক রক্ত ঝরিয়ে পূর্ব পাকিস্তানে মাতৃভাষার অধিকার রক্ষা করেছিলেন ভাষা আন্দোলনের যোদ্ধারা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে এবার এক অন্যরকম ভাষা আন্দোলন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের এক নামজাদা অভিজাত রেস্তোরাঁয় নিষিদ্ধ বাংলা গান। সম্প্রতি এমনই অভিজ্ঞতার সম্মুখীন হন এক সহনাগরিক। আজকে আমরা আমাদের ফ্যামিলি সমেত কলকাতায় গণেশচন্দ্র অ্যাভিনিউতে ব্রডওয়ে রেস্টুরেন্টে আমরা যাই। সেখানে আমরা খাওয়া দাওয়া করি, এবং সেখানে গিয়ে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে খানিকক্ষণ বাদে একটি গানের অনুষ্ঠান চলে। একজন গায়ক এসে সেখানে গান করেন, এবং আমার ভাগ্নি সেখানে উঠে গিয়ে কবি সুমনের একটি গান তাকে গাইতে রিকোয়েস্ট করে। তার উত্তরে তিনি বলেন কলকাতা ব্রডওয়েতে নাকি ইংরেজি গান ছাড়া বাংলায় গান গাওয়া প্রহিবিটেড, মানে নিষিদ্ধ, যার বাংলায় যাকে এটা বলা হয়। সেটা শুনে আমি যিনি সেখানে রেসপন্সিবল কাউন্টারে যিনি ছিলেন, যে ভদ্রলোক ছিলেন, তার নাম ভিভিয়ান, আমি ওনাকে গিয়ে বলি যে আপনাদের এখানে কি প্রহিবিটেড? তো উনি যথেষ্ট পোলাইট ছিলেন, এবং উনি বলেন যে ওনার মালিক এখানে নাকি এটা বলেছেন, যার নাম কিসম সাইগল। তো আমার প্রশ্নটা হচ্ছে, এটা ঠিক বাংলার বাইরে যদি হতো, ধরে নিন উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মুম্বাই, ঠিক এই ঘটনাটা যদি ঘটতো, আর যদি বলা হতো যে সেখানকার মাতৃভাষায় বাংলা গান গাওয়াটা প্রহিবিটেড, এই ল্যাঙ্গুয়েজটা যদি ইউজ করা হতো, ঠিক তার উত্তরটা কি হতো? তো সেই কারণেই আজকে লাইভটা করা। বাকি আপনারা বুঝুন মানে কোথায় পৌঁছেছে, যে খাস কলকাতা দাঁড়িয়ে বাংলাকে বলা হচ্ছে প্রহিবিটেড আর কি। সেই শব্দটা ছিল প্রহিবিটেড, যার বাংলার তর্জমা হচ্ছে নিষিদ্ধ। বাকি আপনারা বুঝুন। এরপরই সরব হয় বিভিন্ন মহল, সরব হন বাংলা গানের শিল্পীরাও। নমস্কার, আমি রাঘব চট্টোপাধ্যায়। বাংলা ভাষা আমাদের নিজেদের ভাষা। আমাদের বাংলায়, আমরা বাংলায় কথা বলি, বাংলায় গান গাই। অবশ্য অন্যান্য হিন্দি বা ইংরেজি বা যে কোনো উর্দু, সব ধরনের ভাষার প্রতি আমাদের সমান শ্রদ্ধা আছে। আমরা সব ধরনের ভাষাকে সম্মান করি, এবং বিশেষ করে নিজের মাতৃভাষাকে তো অবশ্যই সম্মান করি। তাই বাংলায় বসে সবাই বাংলাকে সম্মান করুক। বাংলা গান, বাংলা সংস্কৃতি, বাংলা সিনেমা, বাংলা কবিতা, বাংলা নাটক, বাংলা প্রবন্ধ, সমস্ত বাঙালি এবং অবাঙালি প্রত্যেককেই
আমার আন্তরিক অনুরোধ যে বাংলা ভাষাকে আপনারা ভালোবাসুন, বাংলা ভাষাকে শ্রদ্ধা করুন এবং আমাদের বাংলাকে আরো অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যান। এরপর গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের ওই অভিজাত রেস্তোরাঁর সামনে এবং ভিতরেও প্রতিবাদে সামিল হন বাংলা পক্ষর সদস্যরা। আপনি পাঞ্জাব থেকে বিলং করেন, ফর এক্সাম্পল আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, ঠিক আছে? আপনি আপনার জায়গায় আছেন, আপনার মাটিতে আপনাকে বলা হচ্ছে আপনার ভাষা প্রহিবিটেড। দিস ইজ নট অ্যান অফেন্স, এটা মানা যায় না, এর কোনো অজুহাত হয় না, এর কোনো লজিক হয় না, এটা বুঝুন, এর কোনো লজিক হয় না। বাংলা গান বাজাতে হবে, তাহলেই হবে। কোন বাংলা গান বাজান, একে চলে যাবো। ঠিক আছে, ঠিক আছে, বাংলা গান হবে, বাংলা গান বাজানো হবে। যেখানে বাংলা গান নিষিদ্ধ, বাংলা গান বাজবে, সেই হোটেলেই বাজবে। শেষ পর্যন্ত বাংলা পক্ষ লড়াইয়ের জয় হয়। প্রতিবাদ আন্দোলনে বাধ্য হয়ে বাংলা গান বাজান রেস্তোরাঁ কর্তৃপক্ষ। ক্ষমা চান রেস্তোরাঁর মালিক সন্দীপ সেহগাল। রেস্তোরাঁর মধ্যে ধনধান্য পুষ্প ভরা আমি বাংলায় গান গাই মুক্তির মন্দির সোপানো তলে গাওয়া হয়। কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, বাংলা ভাষা কি তবে এভাবেই নিজ ভূমি পরবাসী হয়ে পড়ছে? খাস কলকাতার বুকে এমন ঘটনা কি সেই ইঙ্গিতই দিচ্ছে? হাই নিউজ নেটওয়ার্ক। আমি এবারে আসবো আমার অতিথিদের কাছে। আমি প্রথমে যাব ডক্টর ইমানুল হকের কাছে। আমি শেষে যে প্রশ্ন দুটি রেখেছি সেটা হচ্ছে, বাংলা ভাষা কি তবে এভাবেই নিজ ভূমে পরবাসী হয়ে পড়ছে? খাস কলকাতার বুকে এই ঘটনা কি সেই ইঙ্গিতই দিচ্ছে? আমি ডক্টর ইমানুল হকের কাছে প্রথমে জানবো, কারণ কৌশিক মাইতি সেই আন্দোলনের মধ্যে ছিলেন। কৌশিকের মুখ থেকে শুনবো তার অভিজ্ঞতার কথা। তার আগে আমি একটুখানি ডক্টর ইমানুল হকের ব্যাখ্যা চাইছি। সমস্যা হচ্ছে দুটো। একটা হচ্ছে আমাদের শত্রু হচ্ছে শুধু অবাংলাভাষী না, বাঙালিদের একটা বড় অংশ যারা আসলে কাঙালি, এবং তারা নিজেরাও তার ছেলে মেয়েদের বাংলা পড়াচ্ছেন এবং কোনো কারণ ছাড়া ইংরেজি বা হিন্দিতে কথা বলে। বাংলায় স্বচ্ছন্দে কথা বলা যায় বলছেন না। আমাদের অফিস আদালতের সমস্ত নির্দেশিকা ইংরেজিতে। আপনি যদি নিউ টাউন শহরটায় যান, তাহলে নতুন গঠিত শহর, বাম এবং ডান আমলে মিলে বাঙালি যে বাস করে শহর আপনি বুঝতে পারবেন না। সমস্ত কিছু হচ্ছে ইংরেজিতে, যেন বাঙালিদের শহর। আন্তর্জাতিক হতে গেলে তার মাতৃভাষাকে বিসর্জন দিতে হবে, এটা কোথায় ছিল? এখানে গোটা পৃথিবী বাংলা ভাষার শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষাকে স্মরণ করে, একটা দিক। আর একটা দিক হচ্ছে কলকাতা শহরে ইদানিংকালে দেখছি, এটা বহুদিন ধরেই হয়েছে, মূল কলকাতা শহরে মাত্র 43% হচ্ছে যারা বাংলা ভাষী বাঙালি, 57% নয়। 2001-এর জনগণনাতেই দেখা গেছে, এবং এখন আরো কমে গেছে। এবং ইদানিংকালে যেটা হয়েছে, দিল্লিতে একটি সরকার আসার পর আরো বেড়ে গেছে। একদল মনে করছে যে তারা আমাদের প্রভু, তারা আগে একটু খাতি খুঁতি করে কথা বলতেন, একদম প্রভুর মতো আচরণ করে। এবং দেখবেন আপনি যদি চারপাশ দিকে তাকান, তাহলে দেখবেন যে বাঙালি প্রায় নেই। শুধু বড়বাজার আরো দু একটা জায়গায় নাম করে কোনো লাভ। আপনি রাস্তাঘাট দিকে তাকান, চা দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানগুলো দেখুন, দোকানগুলোর মধ্যে বাংলা ভাষী প্রায় নেই। এবং আমি একটা বইমেলা আমাদের দেখতে, সেটা হচ্ছে বাঙালি কি তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে আছে? কলকাতাতেই বাঙালি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যেতে চাইছে কিনা সেটা প্রধান প্রশ্ন। আমরা যখন 2004-এ নামফলকের অভিযান করি, তখন কেসিটা সেখানে লিখে দিয়েছিলাম, তখন ওই সুভাষ ভৌমিক সলিল মান্না সব ছিলেন। কেসিদাসের মালিক কি করলেন, বাধ্য হয়ে করলেন যে সমস্ত ভাষায় লিখলেন, মানে বাংলাটাকে শুধু গুরুত্ব দেবেন না, ঠিক আছে, কোনো আপত্তি নেই। কিন্তু দেখা যাবে যে বাংলায় লেখার যে আইন, সে আইন হয়নি। এবং অনেক বাঙালি শিল্পীরা ঝোঁকেছে অকারণ হিন্দি গান গাওয়ার। ইদানিংকালে তাও একটু ভালো, দুর্গাপুজো গুলো একটু ভালো হয়েছে, ভদ্রস্থ হয়েছে, দেখেছি অনেক বাংলা গান বাজে, যে লারে লাপ্পা গানগুলো বাজে। এখন দেখুন এই লারে লাপ্পা শব্দটা বললেও নাকি লোকে মনে করেন যে এটা নাকি তার কারো সংস্কৃতির উপর আঘাত করা। তো সংস্কৃতি এবং অপসংস্কৃতি দুটোই তো আছে। এখন কলকাতা শহরের বুকে পয়লা বৈশাখ পালন করতে গিয়ে বাধা দেওয়া হচ্ছে, পয়লা বৈশাখ পালন করা কঠিন হয়ে যাচ্ছে। এবং সেই সব জায়গাগুলো আমাদের আছে। এবং এর ফল হচ্ছে এইটাই যে বিভিন্ন জায়গায় কোথাও বলছে ধুতি পরে ঢুকতে দেবো না, কোথাও বলছে যে আমরা বাংলা গান বাজাবো না। আমি ধন্যবাদ জানাবো যে যারা গিয়ে, এই যে কৌশিক সমেত যারা গিয়েছিলেন, সরাসরি গেছেন, অভিবাদন জানাবো যে তারা গিয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং শিল্পীরা জানিয়েছেন। এবং বাঙালি শিল্পীদের সচেতন হতে হবে। যে কোনো অনুষ্ঠানে গেলেন আর দুটো বাংলা গান গাওয়ার পর
আর তিনি হচ্ছেন যে চলে গেলেন যে জনগণের দাবিতে হিন্দি গানের দিকে চলে গেলেন, সেটাও তাদের একটু সচেতন থাকতে হবে যে আমি এটা করবো কিনা। কিন্তু এমনি কিন্তু জলসা কমে কিন্তু ডক্টর ইমানুল হক, এমন একটা সময়ও ছিল যে সময় হিন্দি ভাষী যে সমস্ত গায়ক গায়িকা ছিলেন তারাও বাংলায় এসে বাংলায় গান রেকর্ড করতেন, বাংলাকে ভালোবেসে বাংলার সঙ্গে সখ্য পাতাতেন। সেই জায়গাটাও কিন্তু একটা অত্যন্ত ছাত্রদের বড় প্রমাণ করছে লতা মঙ্গেশকর, তিনি একদমই চলে তাই, গেলেন, আমি তার 250 সেটাই বলতে চাইছিলাম। হিন্দির পর তিনি সব থেকে যিনি যে ভাষায় গান গেয়েছেন সেটা বাংলা ভাষা। শুধুমাত্র লতা মোহাম্মদ মঙ্গেশকর রফি, নন, সালমান, মুকেশ, মোহাম্মদ রফি, আশা ভোসলে থেকে শুরু মোহাম্মদ সবাই রফি, সবাই আশরাফ উষা আলী উত্তর প্রত্যেকেই উষা উত্তরের কথা আমি বাংলা- কি করে ভুলে যাব। ঠিক, হ্যাঁ, আমি আমি বাংলা আমি গান গাইতে চাইতেন। রাইট আমি এই আসলে জায়গাটা কিন্তু বাঙালিরা, আমি এটা বলি শেষ করি, হুম, হুম। বাঙালিদের একটা বড় অংশ কাঙালি হতে চাইছে। আর একটা সমস্যা হচ্ছে যে আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে ঐক্য নাই। আমি অবশ্যই শেষ দিকে এই বিষয়টাতে আরো একবার আসবো, কিন্তু তার আগে আমি একবার কৌশিক মাইতির কাছে যেতে চাইছি। সেটা হচ্ছে কৌশিক, যে ছবিটা আমরা দেখালাম, আপনারা যে আন্দোলনটা করলেন, সেই আন্দোলনটা তো আপামর বাংলাভাষীর বাঙালির আন্দোলন, সেটাই হয়তো আপনারা লড়লেন, কিন্তু সেই জায়গা থেকে এই যে রেস্তোরাঁটির কথা বলা হয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে এটা বহুদিনের রেস্তোরাঁ একটি, এবং সেখানে বাংলা গান গাওয়া হয় না। কেন হয় না এই বিষয়টা কিন্তু সামনে আসেনি, যেটা কৌশিক আপনাদের হাত ধরে শ্রীকান্তবাবু যিনি গিয়েছিলেন, তিনি তার মতামতটা ফেসবুক লাইভ করে জানালেন বলে আমরা জানতে পারলাম যে সেখানে নাকি নিষিদ্ধ, আমি কোট আনকোট বলছি, সেখানে নাকি নিষিদ্ধ। এটা বাংলার বুকে হয় কি করে? এর পিছনে কোনো অন্যরকম অভিসন্ধি, অন্যরকম কারণ কি রয়েছে বলে মনে হচ্ছে? প্রথম কথা, আমাদের ভারত জুড়ে এবং বাংলাতেও যে হিন্দি আগ্রাসন, হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসন, বলিউডি পুঁজি এবং এর যে এই আগ্রাসনটা দিনের পর দিন প্রকট হয়েছে। কিন্তু আমরা উল্টো দিকে, কোনো যখন আগ্রাসন হয়, কোনো সাম্রাজ্যবাদ আঘাত আনে, উল্টো দিকে প্রতিরোধের পাঁচির করতে হয়। গত 70 বছর ধরে সেই প্রতিরোধের পাঁচিরটা করা হয়নি। আমরা জায়গা ছেড়েছি। কি হয়েছে? মালিক বহিরাগত, স্টাফ বহিরাগত, ব্যান্ড গান করছে বহিরাগত, সেখানে বাঙালি কোথায়? বাঙালি শুধু পকেটে টাকা করে খরচ করে খেতে যাচ্ছে। এই যে শুধুমাত্র ব্রডওয়ের ঘটনাটা আমাদের সামনে এসেছে, বারাসাতের শ্রীকান্ত ব্যানার্জি তার পরিবার সহ ভাগ্নি এবং তার স্ত্রী গেছিল ব্রডওয়ে রেস্টুরেন্টে, যে একটু পুরনো কলকাতার আমেজ, পুরনো পানশালায়, সেই ভেবে গেছিল। গিয়ে তার ভাগ্নি বলে একটা বাংলা গান চালানো যাবে? তখন তাকে এই ভাষায় রিপ্লাই দেওয়া হয়, উত্তর দেওয়া হয় এই ভাষায়, যে এখানে বাংলা গান বাজানো প্রহিবিটেড। তখন ওরা তখন অপমানিত হয়, তখন উঠে গিয়ে কর্তৃপক্ষ জিজ্ঞাসা করে যে এটা বাংলা গান চালাতে বললাম, ওরা বললো প্রহিবিটেড। তো দেখুন, কিছু মনে করবেন না, আমাদের মালিকের অর্ডার আছে, কথাটা আবার রিপিট করছি, এখানে বাংলা গান নিষিদ্ধ। মানে বুঝতে পারছেন, কলকাতার মাটিতে, বাংলার মাটিতে বাংলা গান নিষিদ্ধ। উনি ফেসবুক লাইভ করলেন, আমরা জানতে পারলাম। বাঙালি একটা দোষ আছে, এতদিন তো খেতে যাচ্ছে, কেউ তো প্রতিবাদ করেনি। 2 নম্বর, ওনারা জানতে পারলাম বাংলা পক্ষ এখন বাঙালিকে এক করছে, বাংলা পক্ষ সহযোদ্ধারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে জড়ো হচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা 2 ঘন্টার মধ্যে আমি বাঙালি শিল্পীদের জানাই, প্রত্যেকটা শিল্পীকে আমি মেসেজ করি, সঙ্গে রাঘব দা, ক্যালকাটা ব্লুজের রিমন সেন, তারপর উজ্জয়িনী ভট্টাচার্য, তারপর ভূমি ব্যান্ডের বিখ্যাত গায়ক সৌমিত্র রায়, সকলে ভিডিও বার্তা দিয়ে প্রতিবাদ জানান। এই যে আগে এটা প্রতিবাদটা সঙ্গে পাওয়া যেত না, এখন বলার সঙ্গে অনেকে প্রতিবাদ করলেন, এবং বাংলা পক্ষর বেশ কয়েকজন সহযোদ্ধা ঝাঁক বেঁধে পৌঁছে গেল। এবং আমরা কিভাবে প্রতিবাদ করলাম? আমরা মাথা উঁচু করে, একদম বাঙালি সভ্য জাতি, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করে, আমরা বাড়ির মধ্যে ঢুকে আমরা বাংলা গান বাজিয়ে, বাংলা গান গেয়ে, মুক্তির মন্দির সোপানো তলে আমি বাংলায় গান গাই, জিতবে এবার বাংলা এবং ধনধান্য পুষ্প ভরা, এটা গেয়ে প্রতিবাদ জানাই। মালিক আগেই চলে এসেছিল ভয় পেয়ে, ক্ষমা চাইলো এবং তাদের ব্যান্ড, তারা এই পথ যদি না শেষ হয় গিয়ে শোনালো, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আমরা কিন্তু নজর রাখবো ব্রডওয়ে কি আগামীতে গান চালাচ্ছে না, কেউ বাংলা গান অনুরোধ করলে চালাচ্ছে কি চালাচ্ছে না, এটা গেল ব্রডওয়ের প্রশ্ন। এটা বলি, আমরা এই ঘটনার পর প্রচুর জায়গা থেকে ফোন মেসেজ পাচ্ছি, বিভিন্ন সিঙ্গার। কৌশিক, আমার একটা প্রশ্ন আছে এই জায়গাটাতে, সেটা হচ্ছে সন্দীপ সেহগাল, যিনি এই পানশালা বা রেস্তোরাঁটির মালিক, তিনি কি কোনো কারণ দেখিয়েছেন যে ঠিক কি কারণে এখানে বাংলা গান বাজানো হয় না, বা তিনি সেই নির্দেশ দিয়েছিলেন তার কর্মীদের?
তিনি নিজের ওপর থেকে দায় ঝেড়েছেন, দায় ঝেড়ে ওই কর্মীর ওপর চাপিয়ে দিয়েছেন, যেটা এই বহিরাগত মালিক শ্রেণী যেটা করে সব জায়গাতেই দেখেছি আমরা। এই যে এর সঙ্গে পুঁজির ব্যাপক সম্পর্ক আছে। বাঙালি মালিক হলে খুব মেরুদণ্ড ঝুঁকে না গেলে, মানে মাথা বিক্রি না করে দিলে কেউ এরকম করে না। আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এই সাবকা ক্লাব বলে একটা বড় নাকি বিখ্যাত বার আছে, কি চায়না টাউন না ওই ট্যাংরার দিকে, তারা বাঙালি গায়ক বা আমাদের একটা বন্ধু, তারা গান করতে যায় সেখানে মাঝে মাঝে। সেখানে ওদের কাছে যেমন বাংলা গানের রিকোয়েস্ট আছে, ওরা গাইতে গেলে বলা হয় এখানে বাংলা গান গাইবেন না, কর্তৃপক্ষ বলে দেয় এখানে বাংলা গান গাইলে আপনি গান পাবেন না। এবার শিল্পী যে এমানুল বাবু বলছিলেন যে শিল্পীরা মেরুদণ্ড বিকিয়ে দিয়েছে। অবশ্যই শিল্পীদের একটা জায়গায় সচেতনতার অভাব আছে, কিন্তু এটা বুঝতে হবে তারা পেটের দায়ে করছে। এখন হাজারটা গানের, এখন করোনার জন্য গানের শোয়ের এমনি সমস্যা আছে, তারপর যদি একটা গানের শো পেলাম, আমি বাংলা গান করবো না বলে দিলাম, পিছন থেকে একটা লোক এসে বলবে আমি হিন্দি এবং ইংরেজি গাইবো, তখন ও শোটা পাবে না। এই যে পেটের প্রশ্ন, সকলকে একত্রিত হতে হবে, আওয়াজ একসঙ্গে উঠলে, সকলে মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ করলে, তাহলে সকলে অ্যালাউ করবে। প্রতিবাদটা কালেক্টিভ হওয়া প্রয়োজন, প্রতিবাদটা একত্রে হওয়া প্রয়োজন। কিন্তু ভয় পেয়ে এই ঘটনার পর কিন্তু অনেক পানশালা এটা দেখেছে, তারা ভয় পাবে কোন দিন আবার বাংলা পক্ষ চলে আসবে, কখন আবার বাঙালি চলে আসবে। অনেক জায়গায় বাংলা পক্ষকে যেতে হচ্ছে না। এখন নিউ টাউনে একটা জায়গায় ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছিল টেকনিক্যাল এডুকেশনের ওখানে, যে কারিগরি ভবনে, সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল। একটা অফিসার এসে বলে ক্যা হো রা হ্যায়, তখন সকলে চেঁচিয়ে বলে যে এখানে বাংলা বলুন, হিন্দি বলবেন না। এই যে আস্তে আস্তে একটা জাগরণ হচ্ছে, সবসময় হতাশ হলে হবে না। বাংলা পক্ষ ডাকার সঙ্গে সঙ্গে এগিয়ে এলো। রাইট। এখানে একটা অন্য সমস্যা আছে, আমি জানি না ইমানুলদা কি বলবেন। সেটা হচ্ছে যে একটা অন্য সমস্যা আছে, সেটা হচ্ছে আমি একজন বাঙালি, আমি যখন কলকাতায় থাকি তখন আমি বাংলায় কথা বলি, খাঁটি বাংলায় কথা বলবার অভ্যাস করি। আমার বাড়িতেও হয়তো আমি সেই বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতিকে প্রথিত করবার চেষ্টা করি। কিন্তু আমি যখন হিমাচল প্রদেশে যাই তখন সেখানকার ভাষায় অর্থাৎ হিন্দিতে কথা বলবার চেষ্টা করি। আমি যখন মুম্বাইতে যাই তখন হিন্দিতে কথা বলবার চেষ্টা করি। আমি যখন দক্ষিণ ভারতে যাই তখন সেখানে তো হিন্দি চলে না, তাই তখন ভাঙা ভাঙা ইংরেজি বলবার চেষ্টা করি। সুতরাং এই চেষ্টাটা কিন্তু একজন বাঙালির থেকেই থাকে। সত্যি সত্যিই কি আমরা ভাষাটাকে ভালোবাসি? সত্যি সত্যিই কি আমরা ভাষার জন্য কিংবা সংস্কৃতির জন্য কোথাও লড়াই করতে প্রস্তুত? এই ছবিটা আমরা যেটা দেখতে পেলাম, সেই ছবিটাতে কোথাও সেই বিভিন্ন যে ছাত্রছাত্রীদের প্রথম ভাষা ইংরেজি এবং দ্বিতীয় ভাষা হিন্দি করে দেওয়া বাধ্যতামূলক, সেই রকমই কোনো প্রচেষ্টা? এটাও কি একটা অন্যরকম বাংলা ভাষার উপর আঘাত হানার চেষ্টা? কি মনে হচ্ছে ইমানুলদা? ইমানুলদা শুনতে পাচ্ছি না, আপনার কথা মিউট করা রয়েছে, মিউট হয়ে রয়েছে। হ্যাঁ প্লিজ বলুন। সমস্যাটা খুব গভীর। আমি একবার দিল্লি গিয়েছিলাম, তো আমি যে বাংলা ভাষা আন্দোলন করি বলে অধ্যাপক আন্দোলনের বন্ধুরা, আমাদের অধ্যাপকদের আন্দোলন ছিল, আমাকে খুব আওয়াজ দিলেন এখানে তো ইমানুলদার বাংলা চলবে না। আমি ঠিক আছে দেখা যাক। তো আমি ওদের সঙ্গে লালকেল্লা, কুতুব মিনার, এসব জায়গা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম। আমি বললাম আমি বাংলা ছাড়া কিছু বলবো না। আমার সঙ্গে সব মিলিয়ে ওই অটো চালক, তারপরে গাইড বা হচ্ছে খেতে যাওয়া, এইসব মিলিয়ে 32 জন লোকের দেখা হয়। 32 জনের মধ্যে 22 জন বলে আমরা বাংলা ভালো বুঝি। 4 জন বলেন যে আমি বাংলা বুঝতে পারি কিন্তু বলতে পারি। আর বাকি যে 6 জনের মধ্যে 2 জন খালি বলে যে বাংলা আমি তেমন বুঝি না, বাকিরা বলেন যে আমরা থোড়া বুঝি। আসলে অনেকেই দেখা যাচ্ছে যে যারা অন্য রাজ্যে, অনেকেই কলকাতা ঘুরে গেছেন, অনেকে বাংলা জানেন। আমি কাশ্মীরে গিয়েও দেখেছি যে কাশ্মীরে অনেক লোক, কিছু লোক পাওয়া যায় যারা বাংলা খুব ভালো জানেন, কারণ বাঙালিরা পর্যটক হিসেবে যায়। সমস্যা হচ্ছে এইটাই যে বাঙালি বাংলা বাইরে গিয়ে যদিও বলে, এখানে একেবারে বলতে চায়। এর দোকানে কিনতে গিয়ে নিজে থেকে হিন্দি বলতে শুরু করে রাখে। যে আমি বাংলা, আমরা একটা সময় আন্দোলন করেছিলাম, কৌশিরা পরে এসছেন খুব ভালো, আমরা 1998 শুরু করেছিলাম। 1998 তখন আমরা বলেছিলাম যে একটা বলুন সবাই মিলে যে আমি বাংলা সাইনবোর্ড না রাখলে জিনিস কিনবো না দোকান থেকে, একটু সবাই ঠিক যে আমি বাংলা না বললে আমি করবো না। এবং তখন সবাই হেলে যেতেন। তারপর থেকে কিন্তু হ্যাঁ বলাটা বেড়েছিল অনেকটা। এবং এখন তারপর আরো অনেক সংগঠন এসছেন, যোগ হয়েছে আমার ক্ষেত্রে, এবং মানুষকে অনেক সময় উগ্রতা পছন্দও করে কিন্তু। তারপরে যাই হোক, তো এখন ইদানিং গেলে বাংলার প্রতি একটা সময় খুব জেগেছিল। আমরা বলবো যে এই শতাব্দীর শুরুর দিকে বাংলার আন্দোলন যখন আমরা করেছি বড় আকারে, তখন কিন্তু বহু মানুষকে পেয়েছি। বইমেলায় হয়তো আমরা 50 জন মিলে শুরু করেছি আন্দোলন, যে 250-300 জনকে থেমেছি যে আমরা বাংলায় নাম লিখতে হবে, আমরা ব্রিটিশ কাউন্সিল দেখা করি।
তারপর একটু স্থিমিত হয়ে গেছিল এবং জানিকালে আবার একটু গেছে নানা কারণে এবং আমরা কোনঠাস হয়ে যাচ্ছি। কিন্তু আবার একই সঙ্গে দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে বাঙালি কিন্তু সাংঘাতিকভাবে কলকাতা এবং অন্য জায়গায় পিছিয়ে পড়ছে। বাঙালির ছোট ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসা প্রায় কোনোটাই নেই। 30 জন যে তালিকা বেরিয়েছে বাংলার ব্যবসায়ী, তার মধ্যে 3 জন মাত্র বাঙালি, 27 জন নয়। এতটা খারাপ অবস্থা বাংলার ছিল না। আমাদের কিন্তু এই ব্যবসা বাণিজ্যের দিকেও থাকতে হবে, কারণ শুধু এবং এবং দেখবেন যে অনেকেই নিজেরা বাংলায় পড়ছি বলছি, কিন্তু ছেলে মেয়েদের পড়াচ্ছি ইংরেজি মাধ্যমে। রাইট, সে যখন পড়তে যাচ্ছে তখন দেখছি যে পড়তে চাইছে না। ঠিক। এবং এখনো বাংলা বইয়ের বই বিক্রি হচ্ছে বটে, কিন্তু আগামী দিনে দেখা যাবে যে বাংলা সাহিত্য খুব সমীহ সর্বনাশ হয়ে দাঁড়াবে এবং ইমানুল বাংলা দা, শিল্পের সর্বনাশ হবে। ইমানুল দা, এই ইংরেজি মাধ্যম স্কুল যেখানে বলে দেওয়া হচ্ছে, ক্লাস টিচার বলে দিচ্ছেন যে বাড়িতে বাংলায় কথা বলবে না, ইংরেজিতে কথা বলো, অর্থাৎ তুমি নিজের মাতৃভাষাটা ভুলে যাও। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, যেটা সাহেবরা নাম দিয়েছিলেন, আমি অবশ্য সাহেব বলতে অভ্যস্ত নই, যাই হোক, ইংরেজরা, ব্রিটিশরা নাম দিয়েছিলেন যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা, তার জন্য কি আন্দোলন চলেছে গোটা ভারত জুড়ে, কি আন্দোলন চলেছে 1952 ভাষা আন্দোলনের সময়, সেটা ইতিহাস যারা পড়েছেন তারা সকলেই জানেন। আমি কৌশিকের কাছে আসব, সেটা হচ্ছে যে এই যে অভ্যাসটা, অর্থাৎ বাড়িতেও ইংরেজিতে কথা বলো, আর তোমার দ্বিতীয় ভাষা মাতৃভাষা হিসেবে যেটি, সেটি বাংলা নয়, হিন্দি নিলে বেশি সেখানে নম্বরটি পাওয়া যাবে। অর্থাৎ ছাত্রছাত্রীদের লোভ দেখানো, ছাত্রছাত্রীদের একমুখী করে দেওয়া, যেটা ডক্টর ইমানুল হক বলছিলেন যে ভবিষ্যতে ঠিক কি হবে, ভবিষ্যতে সাহিত্যিক তৈরি হবে না, ভবিষ্যতে সাহিত্য পঠন পাঠনের অভ্যাসটা নষ্ট হয়ে যাবে, ভবিষ্যতে বাংলা ভাষা তাহলে কি ব্রাত্য হয়ে তৃতীয় ভাষা হয়ে রয়ে যাবে। কৌশিক মাইতি, এখানে আমাদের মানে যে সমস্যাটা সেটা সার্বিক, এটা বুঝতে হবে। প্রথম কথা যে পুঁজি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। এবার একজন বাড়িতে ইংরেজি শেখাচ্ছে, কারণ কি জানে, ইংরেজি শিখলে সে বিভিন্ন জায়গায় চাকরিতে, পরীক্ষার প্রশ্ন করতে সুবিধে পাবে। হিন্দি শিখলে সর্বভারতীয় ক্ষেত্রে এই যে হিন্দি বলয়ের জায়গা এবং কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষায় সুবিধা পাবে। তাহলে কি আমাদের লড়াইটা করতে হবে যে বাংলাকে কাজের ভাষা বানানোর লড়াই। বাংলা পক্ষ যেটা বারবার বলে যে কাজের ভাষা বানাতে হবে, মানে কি, যে বাংলা প্রতিটা স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী 2017 সালে ঘোষণা করেছিলেন, 5 বছরে কার্যকর হয়নি, আমরা লড়ছি যাতে কার্যকর হয়। পিএসসি সহ রাজ্য সরকারের সমস্ত চাকরির পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে। কেন্দ্র সরকারের সমস্ত চাকরির পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ থাকতে হবে। এইটা হয়ে গেলেই না, যারা ঘরে ছেলেকে হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিচ্ছে আর ঘরে ইংরেজিতে কথা বলাচ্ছে, বাপ বাপ করে বাংলা শেখাবে। তামিলনাড়ুতে লোকজন বাপ করে তামিল শেখায়, কারণটা কাজের ভাষা বাধ্যতামূলক। কোথাও গিয়ে একটু চেঞ্জ হচ্ছে, পুরো ব্যাপারটা চেঞ্জ হচ্ছে। বাংলা পক্ষ অনেক জায়গায় লড়াই করে পুলিশ কনস্টেবল পরীক্ষা বাংলা ভাষায় করিয়েছে। তাহলে কি বাংলা ভাষায় পরীক্ষা দিতে হবে, অন্য ভাষায় দিতে পারবে না। নেপালিতে হবে পাহাড়ে, বাকি জায়গায় বাংলা ভাষায়। সমবায় দপ্তরে একটা নোটিফিকেশন বেরিয়েছে, অসাধারণ। বলছে সমবায় দপ্তরে সমস্ত চাকরি পরীক্ষায় বসতে গেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা থাকলে তবে চাকরির পরীক্ষায় বসতে পারবে। এবার বাংলা শিখতেই হবে, নাহলে চাকরির পরীক্ষায় বসতে পারবে না ফার্স্ট বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না থাকলে। এবং বিদ্যুৎ দপ্তরের চাকরির পরীক্ষায় আমরা বাংলা ভাষার একটা নাম্বারে পরীক্ষা বাধ্যতামূলক করিয়েছি। এই যে এইভাবেই, এবং আমরা সর্বভারতীয় স্তরে বাংলা পক্ষ বাংলায় লড়ছে। আমাদের ইউনাইটেড ফোরাম আছে গোটা ভারত জুড়ে, তামিল অর্গানাইজেশন, কন্নড় অর্গানাইজেশন, মারাঠি, পাঞ্জাবি, সকলে মিলে আমরা আছি। আমাদের তাদের যৌথ আন্দোলনে ব্যাংকের চাকরির পরীক্ষা এইবার শুধু হিন্দি ইংরেজির বদলে হিন্দি ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলা সহ 22টা ভাষায় হবে। বাংলা ভাষায় ব্যাংকের পরীক্ষা দেওয়া যাবে। এটা বড় সাফল্য। কন্নড়রা সামনে থেকে লড়েছে, আমরা সকলে তাদের সঙ্গে একসঙ্গে লড়েছি। এই যে তাহলে বাংলায় পরীক্ষা দিতে পারবে, তাহলে এই যে হীনমন্যতা কাটবে, বাংলা ভাষা কাজের ভাষা হবে, তখন কিন্তু সাহিত্য চর্চা এমনি হবে। হীনমন্যতার কোনো প্রশ্নই নেই কৌশিক। বাংলা আমাদের মাতৃভাষা, আর যাদের মাতৃভাষা তারা তো অবশ্যই গর্ববোধ করবেন বাংলার জন্য, বাংলা ভাষার জন্য, বাঙালির চেতনার জন্য, বাঙালির সংস্কৃতির জন্য অবশ্যই। কিন্তু সেই জায়গাতে এই বিষয়গুলোর ওপর খানিকটা হলেও সরকারের কি এগিয়ে আসাটা দরকার ছিল। একদম সংক্ষেপে ঠিক সেই জায়গাটাতে পিন পয়েন্ট করতে চাইব, খুব সংক্ষেপে, একদম শেষে 30 সেকেন্ড ডক্টর ইমানুল হকের জন্য। ডক্টর ইমানুল হক, এর আগে বহু সরকার কথা দিচ্ছেন, বিধানরায় সরকার কথা দিচ্ছিলেন, তারপরে বামফ্রন্ট সরকার হয়েছিলেন, তারপরে 2000 খ্রিস্টাব্দে আমরা ভাষা চেতনা সমিতি, নবজাগরণ, ভাষা সাহিত্য সমিতি, 3টে সংগঠনের পক্ষ থেকে যাই শুনি গঙ্গোপাধ্যায়ের মহাকারণে তৎকালীন উপমুখ্যমন্ত্রী, পরে মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, তারা বলেছেন যে সমস্ত চাকরির পরীক্ষায় বাংলা থাকবে এবং আমরা নির্দেশিকাগুলো
আদেশ নেওয়া হলো বাংলায় করবো, কিন্তু কিছুদিন পরে সেটা ভাটা পড়ে গেল। এবং আমি আগেও বলেছি না জানি না যে আমাদের তখন অবাঙালি একজন মুখ্য সচিব ছিলেন, তিনি কিন্তু বাংলায় ফাইল নিতেন, কিন্তু যখন পরবর্তীকালে একজন বাঙালি এলেন তিনি চার ঝোঁকাল ইংরেজি দেওয়ার। একটা বাঙালির মধ্যে যে কাঙালিপনা, এই কাঙালপনার বিরুদ্ধেও আমাদের লড়াইটা নিরন্তর চালিয়ে যেতে হবে। রাইট 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 আমি কৌশিক মাইতির কাছে যাবো অ্যাট লাস্ট 30 সেকেন্ডের জন্য। কৌশিক, সরকারি হস্তক্ষেপ দীর্ঘদিন ধরে বারবারই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনও বললেন যে যারা বাইরের রাজ্য থেকে আসবেন তাদের বাংলা ভাষাটা শিখতে হবে, নইলে তারা মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন না, সংযোগ তৈরি করতে পারবেন না, সেতু তৈরি করতে পারবেন না বাংলার মানুষের সঙ্গে। তো সেক্ষেত্রে বাংলাকে সামনে এগিয়ে আনা, বাংলা ভাষাকে সামনে এগিয়ে আনা ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন ভেতরে ভেতরে কোথাও যেন উই পোকা ঘুন পোকা কুড়ে কুড়ে খাচ্ছে, সেখান থেকে বাংলাটাকে সরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ বাংলার বুক থেকে বাংলা ভাষাকে ব্রাত্য করবার জন্য। সেখানে ইংরেজি থাকবে, সেখানে হিন্দি থাকবে, সেখানে অন্য কোনো ভাষা আসতে পারে, কিন্তু বাংলা ভাষা নয়। এই রকম একটা অভিসন্ধি, সেটাই কি মনে হচ্ছে না? আর এক্ষেত্রে সরকারেরই কি হস্তক্ষেপ করা দরকার বলে মনে করছেন? আমি একটুখানি সময় নেব, কারণ ইস্যুটা বোঝাতে, মানে এই ব্যাপারটা বোঝাতে একটুখানি সময় লাগবে। খুব সংক্ষেপে। এই যে হ্যাঁ একদমই, এই যে আমরা যদি পৌরসভা ভোটে প্রার্থী তালিকা দেখি, সেখানে কি দেখবো, মানে ভাটপাড়া, টিটাগড়, রিসরা, চাঁদদানি, এই বিভিন্ন জায়গাগুলো, আসানসোল, রানীগঞ্জ, হাওড়া, বিভিন্ন জায়গাগুলো, হাওড়ায় ভোট হচ্ছে না, বাকি জায়গাগুলোয় টিটাগড়ের প্রার্থী তালিকা যদি শোনানো হয়, তৃণমূল শাসক দল তারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলে ভোটে দিতেছিল, তাদের প্রার্থী তালিকা যদি শোনানো হয়, তাহলে এটা বিহারের কোনো পুরসভা না বাংলার পুরসভা বোঝা যাবে না। কারণ এখানে যে হিন্দিভাষীরা এবং উর্দুভাষীরা যে বহিরাগতরা, তারা তারা এত ভোট ব্যাংক হিসাবে কাজ করে, তারা একসঙ্গে থাকে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে। তারা তারা এমএলএ হচ্ছে, কাউন্সিলর হচ্ছে, এমপি হচ্ছে, সরকারের বিভিন্ন পদে আছে, তারা নানা জায়গায় রাজত্ব করছে বাংলার মাটিতে দাঁড়িয়ে, বাঙালি তাদের পায়ের নিচে আছে। এইটা পরিবর্তন না হলে কিন্তু এটা চলতেই থাকবে। এই যে কাউন্সিলর বহিরাগত হবে, সে টেন্ডার দেবে তার দেশওয়ালি ভাইকে, সে কাজ করতে দেবে দেশওয়ালি ভাইকে, সমস্ত কিছু দেবে দেশওয়ালি ভাইকে, সে বাংলা ভাষা ব্যবহার করবে না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, সরকার যখন বাংলা ভাষা বাধ্যতামূলক বলছে, সেটা মুখে বলছে, কাজে করছে না। অন্যদিকে হিন্দি একাডেমি তৈরি হয়ে গেল, হিন্দি একাডেমিকে 5 কোটি টাকা গ্রান্ট দেওয়া হলো। হিন্দি একাডেমি বিএড এর সমস্ত কোর্স এবং চাকরির পর বিএড এর পরীক্ষা এখন হিন্দি ভাষায় করাচ্ছে হিন্দি একাডেমি। অন্যদিকে উর্দু একাডেমি ডব্লিউবিসিএস এর কোচিং দেয়, সেখানে ডব্লিউবিসিএস এর কোচিং নিতে গেলে তাকে উর্দু পরীক্ষা দিয়ে পাস না করলে উর্দু একাডেমি থেকে ডব্লিউবিসিএস এর কোচিং পাবে না। তাহলে ভাবুন। আর অন্যদিকে বাংলা একাডেমি কি এই কাজগুলো করে? সেই জন্যই বাংলা পক্ষ তরফ থেকে আমরা বাংলা একাডেমিকে চিঠি দিয়েছি, চেয়ারম্যান সহ প্রাপ্তবধূ সহ প্রত্যেকটা সদস্যকে, যে আপনারা দেখুন যাতে বাংলায় সমস্ত সরকারি নথিপত্র কাগজপত্র যাতে বাংলায় হয়। আপনারা সরকারকে বলুন যাতে এখানে সমস্ত রাজ্য সরকারি চাকরি পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হয়, বাংলা পেপার, সেটা সরকারকে বলুন। এবং বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়নি। আমরা অ্যাপ্লাই করলে তবে দিল্লি সেটা গ্রান্ট করবে, কিন্তু দিল্লি বাংলা শত্রু, বাঙালি শত্রু, হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্র, বিজেপি সরকার, তারা নাও দিতে পারে, কিন্তু আগে তো অ্যাপ্লাই করতে হবে, তারপর না দিলে লড়াই হবে। তাহলে অ্যাপ্লাইটা কে করবে? বাংলা একাডেমিকে উদ্যোগ নিতে হবে। তাহলে একটা জায়গায় আসতে হবে, সেটা হচ্ছে আমাদের এই আলোচনা একদিনই শেষ হওয়ার নয়, এই আলোচনা চলতেই থাকবে, কারণ যে ঘটনাটি ঘটেছে সেরকম আরো ঘটনা হয়তো ঘটবে আমাদের চোখের সামনে, আর সেই ঘটনায় প্রতিবাদ অবশ্যই থাকবে সেই প্রতিবাদ। আজকের এই আলোচনাতে আমাদের অনেকগুলো বিষয় খুলে গেল, অনেকগুলো দিক খুলে গেল, যা নিয়ে পরবর্তীতেও আলোচনা চলতে থাকবে। অনেক ধন্যবাদ ডক্টর ইমানুল হককে, অনেক ধন্যবাদ কৌশিক মাইতিকে আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত থাকবার জন্য। তাহলে মোটের উপর এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়ালাম, সেখানে বাংলা ভাষা, তার জন্য লড়াই চলবে অবশ্যই, কারণ বাংলার বুক থেকে বাংলা ভাষাকে সরিয়ে দেওয়া, ব্রাত্য করা, সেরকম তো ঘটতে পারে না, সেটা চলতে পারে না। সরকার ঘোষণা করেছেন, সরকার জানিয়েছেন, কিন্তু সরকারের আরও একটু বেশি এই বিষয়টির দিকে নজর দেওয়াটা প্রয়োজন, যাতে বাংলার সংস্কৃতি, বাংলার ভাষা কোনোভাবে ব্রাত্য না হয়ে যায়, কোনোভাবে পিছিয়ে না পড়ে কিছু মানুষের অভিসন্ধিতে। সেদিকেই দিক নির্দেশ করলেন আমাদের অতিথিরা, আর সেদিকেই বোধহয় আমাদের আপাতত তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই, অবশ্যই সরব হওয়া ছাড়াও কোনো উপায় নেই। আজকের 5টার বিশেষ এই পর্যন্তই। নমস্কার।